বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার। আপনাদের সবাইকে স্বাগত। শুনুন বাংলা সাহিত্যের কিংবদন্তি গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প ছোট বকুলপুরের যাত্রী। গাড়িটা ঘণ্টাখানেক লেট করেছে। ঠিক সময়ে পৌঁছলেও অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায়। স্টেশনের তেলের বাতিগুলি তার আগেই জ্বালানো হয়। প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল, শঙ্কিত ও স্তব্ধভাবে। আরও গভীর রাত্রের ট্রেনের জন্যেও এই স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায়। আজ একদল সেপাই প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূরণ করেছে। গাড়ি দাঁড়ায় মিনিট দেড়েক। এই সময়টুকুর ব্যস্ততা এবং কলরব আজ স্টেশনে ঝিমানো মনে হয়। তারপর গাড়ি ছেড়ে যাবার ২-৪ মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রীশূন্য হয়ে ছমছমিয়ে আসে। গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটের টিকিট দিয়ে পথে নেমে যায়। এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে, এও এক অসাধারণ ব্যাপার। চারদিকে একনজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি। স্টেশন এলাকা ছেড়ে তফাত হবার তাগিদেই যাত্রীদের এত তাড়া। পথে নেমেও কেউ দাঁড়ায় না। স্টেশনের লাগাও তেরাস্তার মোড়। ২-৩টি দোকানে মাত্র আলো জ্বলছে, বাকিগুলি বন্ধ। চায়ের দোকানের আলোটা সবচেয়ে উজ্জ্বল। সাধারণত এ সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে। আজ একরকম শূন্য পড়ে আছে। প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরিতরকারি সাজিয়ে বসে আছে। কিন্তু ভিন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার কৌতূহলও যেন আজ কারও নেই। স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবাকরের চোখ। সে এদিক ওদিক তাকায়। চোখের পলকে পলকে তার চেনাজানা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে, সেটা যেন ম্যাজিকের মতো ঠেকে তার কাছে। একদল সশস্ত্র সিপাইয়ের দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে, এটা তার খাপছাড়া লাগে না। এ দৃশ্য দেখা অভ্যাস আছে। কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে। এরকম দৃশ্যই তো প্রত্যাশা করছিল। দেখলি ব্যাপার? বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপা গলায় বলে। দেখব আর কি? হাঙ্গামা হয়েছে, পাহারা বসেছে, না তো কি থিয়েটার হবে? হাবার মতো দাঁড়িয়ে থেকোনি, যাই চলো। বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল। নামধামও জিজ্ঞাসা করছিল ২-১জনকে। স্টেশন যাত্রীশূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরদের দিকে তাদের নজর পড়ে। মাঝবয়সী বেঁটে লোকটি মুখ বাঁকিয়ে বলে, চাষাভুষো বাজে লোক, যেতে দাও। তার খদ্দরপোনা ছোকরা বয়সী সঙ্গীটি পান রাঙা মুখে আরও ২টো পান পুরে চিবুতে চিবুতে আন্নার দিকে চেয়ে থাকে। আচমকা প্যাচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙুল ঠেরে দিবাকরকে কাছে ডাকে, এই শোনো। দিবাকর অবশ্য দেখেও দেখে না, শুনেও শোনে না। পুঁটলিটা বগলে চেপে দড়িবাঁধা হাড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে। ওরা জন ৩ তখন সামনে এসে দাঁড়ায়। টিকিট আছে? আছে। শার্টের বুক পকেট থেকে দিবাকর ২খানা টিকিট বার করে দেখায়। কোথা যাবে? আগে ছোট বকুলপুর যাব। শুনে তারা যেন একটু চমকে যায়। পানখোর ছোকরা আবার প্যাচ করে খানিকটা পিক ফেলে। গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মের লাল কাঁকড়ে খানিক রক্তপাত ঘটেছিল। ছোড়া যেন পানের পিক দিয়ে তার জের টেনে প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায়। দিবাকরও পান ভালোবাসে। রাস্তায় পুরো ৪ পয়সায়
তৈরি পান কিনেছে। কাগজের ঠোঙাটা বার করে সেও একটা পান মুখে পুরে দেয়। লোকগুলির এত কাছে দাঁড়ানোর জন্যই বোধহয় পানটা তার একটু তিতো লাগল। এদের মাথার পেছনে দূরে কারখানার উঁচুতে টাঙানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল। অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই কারখানার ধর্মঘট নিয়ে কাল স্টেশনের হাঙ্গামা। ৩ জন নেতাকে ধরে ট্রেনে চালান দেবার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল। তখন গুলি চলে, রক্তপাত ঘটে। গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে। বেঁটে লোকটি জিজ্ঞাসা করে, রাত করে ছোট বকুলপুর যাবে? সেখানকার খবর জানো সব? দিবাকর নির্লিপ্তভাবে বলে, খবর জেনেই এসেছি বাবু, আত্মীয় কুটুম আছে সেথা। খবর নিতে এসেছি তারা বেঁচে আছে না স্বাধীন হয়েছে। বেঁটে বলে, ও বাবা, তোমার দেখি চটাং চটাং কথা। না বাবু, গরিব মানুষ, কথা কোথা পাব। তেমাথার পাশে দুটি খোলা গরুর গাড়ি মুখ থুবড়ে পড়ে আছে। কাছে মাটিতে শুয়ে জাবর কাটছে একজোড়া জীর্ণ ও শান্ত বলদ। স্টেশনের সামনে সাধারণত ২-৩টি ছ্যাকড়া ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। ঘোড়া যত প্রাচীন, গাড়িগুলি ততোধিক। ব্যাগার খাটার ভয়ে গরিব গাড়োয়ানরা আজ গাড়িই বার করেনি। গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড়লোক দিবাকর কোনোদিন ছিল না। আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত। আন্নার রূপার গয়না বাঁধা দিয়ে এই উদ্দেশ্যেই সে টাকা জোগাড় করে এনেছে। ছোট বকুলপুর পৌঁছাতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে। তবে রাত করে ছেলে মেয়ে আর শিশু নিয়ে ৩ মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল। এখন ভরসা গরুর গাড়ি। গাড়োয়ান কই হে? দিবাকর ডাকে। ২ গাড়ির ২জন মালিকেরই আবির্ভাব ঘটে। আবছা আলোয় মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়াল। তাদের তাড়া নেই, গরুর গাড়িতে কম্পিটিশনও নেই। ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকরেরা কোথায় যাবে। ছোট বকুলপুর। শুনে তারা দুজনেই ঘাড় নাড়ে। ওরে বাবা, রাত্রিবেলা ছোট বকুলপুর কে যাবে? সেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে, রীতিমতো লড়াই চলছে। ৪ জনেই তারা সম্মুখের পথটার দিকে তাকায়। ছোট বকুলপুরের রাস্তা কিছু দূরে গিয়ে বাঁক নিয়েছে, কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না। মনে হয় বিপজ্জনক অন্ধকারেই বুঝি পথটা হারিয়ে গেছে। বাঁ হাতে কোলের বাচ্চাকে সামলে ডান হাতে আন্না দিবাকরকে এক পা পিছু ঠেলে দেয়, নিজে এগিয়ে দায়িত্ব নেয়। ওখান তক নাই বা গেলে বাবা, যদ্দূর যেতে চাও নিয়ে চলো, বাকি রাস্তা মোরা হেঁটে যাব, ভাড়া ঠিক মতো পাবে। রাম বলে, রাতের বেলা কে অত হাঙ্গামা করে, নাকি বলো ঘোষের পো? ও মা, তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ? আন্না মিষ্টি সুরে বলে, বাচ্চা কোলে মেয়ে ছেলে যাব, তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ? রাম চুপ করে থাকে। তার বয়স বেশি, সাহস কম। গগন ঘোষ বলে, কদমতলা তক যেতে পারি। তাই হোক। কদমতলার সীমা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবু প্রায় আধা মাইল হাঁটতে হবে। পুরো ১.৫ ক্রোশ হাঁটার চেয়ে সে অনেক ভালো। একটা গাড়িতে বলদ জুড়লে আন্না উঠে বসে। এ কসরত তার অভ্যাস আছে। গগনের গাড়িটা নড়বড়ে। ক্রমাগত লেজ মূলে তাড়া না দিলে শীর্ণ বুড়ো বলদ এক পা এগোতে চায় না। আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরের খবর জিজ্ঞাসা করে। তবে গায়ে ঘরে পৌঁছাবার আগে বাপভাইয়ের কুশল জানার আশা সে করে না। গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতর বিবরণ, অনেক নতুন খবর গগনের কাছে জানা যায়। দূর থেকে তারা শুনেছিল যে ছোট বকুলপুরের অবস্থা অতি শোচনীয়। প্রচণ্ড আঘাতে গায়ের গেরস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে। গগনের কাছে শোনা যায় ব্যাপার ঠিক তা নয়। গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল, কিন্তু তারপর
গায়ের লোক এমন আটসাঁট বেঁধে তৈরি হয়ে জেঁকে বসেছে যে চৌধুরী বা ঘোষেদের কোনো লোক অন্তত 2 ডজন রাইফেল ছাড়া গায়ের ভেতরে ঢুকতেই সাহস পায় না। একবার মুখ খুললে গগনকে থামানো যায় না। গরুর লেজ মোলে মোলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারদিকের অবস্থা বর্ণনা করে যায়। তার মতে কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে। সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয়, নইলে রাজায় প্রজায় এমন যুদ্ধ বাঁধে? মোরা কলির পাপী লোক, এ লড়াইয়ে মোরা মরব। মোদের ছেলেপুলেরা ফের সত্যযুগ করবে। অন্ধকার নিস্তব্ধ পথে বেশ শোরগোল তুলে গাড়ি চলে। রাস্তার ধারের কোনো কোনো ঘরের বেদখল হওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে। গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে, কে যায়? কোথা যাবে? গগন জবাব দেয়, স্টেশনে ট্রেনের মেয়ে ছেলে, কদমতলি যাবে। গাড়ি গাছপালা বাড়িঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে। ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ মেয়ে ছেলেই যে যাচ্ছে গাড়িটাতে, সেটা যেন যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা চাই। এ অঞ্চলে ঘন বসতি, গায়ে গায়ে লাগানো বড় বড় গ্রাম। তবু এখন সারা রাত্রে রাস্তায় প্রায় লোক চলাচল নেই। গেঁয়ো লোকের পথ চলাও খাপছাড়া রহস্যময় হয়ে উঠেছে। এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোকে পাড়ি দেয়। আজ যেন চারিদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে। রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে আসে, জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতে না এগোতেই আবার রাস্তার ধারের অন্ধকারেই মিশিয়ে যায়। মাত্র দুটি একটি লোকের এরকম খুটখাট খুচখাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরও বেশি অস্বাভাবিক করে তোলে। কদমতলায় মস্ত ছাউনি পড়েছে। চোখ তুলে সেদিকে চেয়ে গগন মাথা চুলকায়। যাব নাকি এগিয়ে ছোট বকুলপুর তক? গগন অনুমতি চাওয়ার সুরে বলে। দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে। চলো যাই মেয়া, তোমারে নিয়া যাই। মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো? আন্না খুশি হয়ে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে বলে, ভগবান মুখপোড়া একচোখা কানা, নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা, জোয়ান বলদ হতো। ছোট বকুলপুরের প্রান্ত ছুঁতে ছুঁতে একেবারে 3-3টে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ে। কিছু হাঁকডাক শোনা যায়। বেশ বোঝা যায় গাঁয়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে এসে বসেছে, বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনার সঞ্চার হয়েছে। গাড়িতে শুধু 2টি বলদ, একটি গাড়োয়ান, একজন পুরুষ ও একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। দেখতে দেখতে 7-8 জন গাড়িটা ঘিরে ফেলে। টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝ বয়সী মোটা লোকটি, সেই বোধহয় বেসরকারি দলপতি, গম্ভীর গলায় বলে, কোথা থেকে আসছ? গগন বলে, স্টেশনে ট্রেন গাড়ির প্যাসেঞ্জার আজ্ঞা। শাট আপ! তোকে কে জিজ্ঞেস করেছে? তোমার নাম? মোর নাম দিবাকর দাস। বাপের নাম? কোথায় থাকো, কি করো, এদিকে এসেছ কেন? বাপের নাম মনোহর দাস। তেনে সজ্ঞে গেছেন 53-এর মন্বন্তরে। রোগব্যারাম কিছু নয়, উপোস দিয়ে মৃত্যু। হাওড়ায় থাকি, ঘনশ্যাম বেটেন্ট কারখানায় মজুর খাটি। এদিকে হাঙ্গামা শুনলাম। বউ কাঁদতে লাগল যে তার বাপ ভাই মরেছে না বেঁচে রয়েছে। তা ভাবলাম কি যে কারখানার ধর্মঘট 2-10 দিনে মেটার নয়, যা দিনকাল। বউকে নিয়ে দেখে আসি শ্বশুরবাড়ি, ব্যাপার কি। সবিনয়ে সরল স্পষ্ট ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে। কাঁদাকাটা করে না বলে, ভয়ে দিশেহারা হয়ে পায়ের তলায় আছড়ে আছড়ে পড়ে না বলে বোধ হয় তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না। পুঁটলিতে কি আছে? বোমা বন্দুক? আজ্ঞে কাঁথা কাপড়।
তুমি যে সত্যি দিবাকর দাস, মজুর খাটো, শ্বশুরবাড়ি আসছ, কোনো বদমতলব নেই, তার প্রমাণ দিতে পারো? কি প্রমাণ দেব বলেন? সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি। ১৬-১৭ বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে। দীর্ঘ থলথলে চেহারার প্রৌঢ় বয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায়। কাশতে কাশতে বেদম হয়ে পড়ে। আন্না বলে, গাঁয়ের চাষাপাড়ার 10টা লোক ডেকে পাঠাও না বাবুরা, মোকে 2-4 জন চিনবে। গাঁয়ের মেয়ে আমি। সে তো চিনবে, না চিনলেও চিনবে। যাদের সঙ্গে যোগ সাজস তাদের যদি না চিনবে তো কাদের চিনবে? আন্না দিবাকরের কানে কানে বলে, গাঁয়ের লোক ডাকতে ডরাচ্ছে জানো? দীর্ঘ থলথলে লোকটি আঙুল উঁচিয়ে বলে, এই, কানে কানে কি কথা হচ্ছে? চুপি চুপি সলা পরামর্শ চলবে না, খবরদার। গাঁয়ে যাওয়া কি বারণ বাবু? 144 রটিয়েছ? দিবাকর প্রশ্ন করে। কদম ছাটা চুল, লম্বাটে মাথা, পাঞ্জাবি গায়ে বয়াটে চেহারার ছোঁড়াটা বলে, বারণ কেন? বারণ নেই। তোমরা কে কি মতলবে এসেছ জানা গেলেই যেতে দেওয়া হবে। ওসব যাতে জানা যায় তার একটা বিহিত করো বাবুরা। চুপ, তামাশা হচ্ছে না? ধমকানির চোটে দিবাকরেরা চুপ হয়ে যায়। বাচ্চাটা কোঁকিয়ে কেঁদে ওঠে, প্রতিবাদ জানায়। ওদের দিকে পেছন ফিরে বসে ছেলেকে শান্ত করতে করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শোনে। আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলি রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে। সঙ্গের জিনিস, বেশভূষা, চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাবার জো নেই এরা সত্যিকারের নিরীহ সাধারণ গোবেচারী চাষামজুর মাগভাতার ছাড়া আর কিছু নয়। কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ। যে তাণ্ডব চলেছে ছোট বকুলপুরে কদিন ধরে, তাতে সত্যিকারের কোনো ভীরু মুখ্য ছোটলোক মাগ ছেলে সাথে নিয়ে সাধ করে কখনো তার মধ্যে আসতে চায়, তাও আবার হাঙ্গামার খবর জানবার পরে? বাজে লোকের এ সাহস হবে কোত্থেকে? তার চেয়েও বড় কথা, সন্দেহের কথা, চারিদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখেও ওরা মোটে ভড়কে যায়নি। দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব। একজন নিচু গলায় বলে, নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস লোক ছদ্মবেশে এসেছে। আরেকজন বলে, সার্চ করা যাক না। দীর্ঘ থলথলে লোকটি হুকুম দেয়, এই, জিনিসপত্র নিয়ে নামো। তার মুখের কথা খসতে না খসতে দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে দেয়। উৎসাহ অথবা উত্তেজনার আতিশয্যে একজনের হাত থেকে পড়ে গিয়ে মুখ বাঁধা মাটির হাঁড়িটা ভেঙে যায়। ছড়িয়ে পড়ে আধ হাঁড়ি জল, আর তাতে কিলবিল করে গোটা 6 শিং মাছ। দিলে তো বাবুরা, গরিবের পথ্যির দফা মেরে দিলে তো। রুগী বউটা এখন খাবে কি? রুগী বউটা এখন খাবে কি? বলি, ওহে দিবাকর দাস, একজন গম্ভীর মুখে বলে, কারখানায় খেটে খাও বললে না? কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে হে? 5-6 টাকা শিং মাছের সের। শিঙি মাছ খাওয়া মোদের বারণ আছে নাকি বাবু? এ ফোড়নের অপমানে ক্রুব্ধ হয়ে সে গর্জন করে ওঠে, শাট আপ, বেয়াদ্দপ! পোটলাটা খুলে তন্ন তন্ন করে খোঁজা হয়। তাতে একটা অঘটন ঘটে যায়। আন্নার বাচ্চাটা রাস্তায় 2-1 বার পায়খানা করেছে। নোংরা ন্যাকড়া দলা পাকিয়ে আন্না পুটলির মধ্যে রেখেছিল। গাঁটতে যাওয়ায় অনুসন্ধানের হাতে ময়লা লেগে যায়। গন্ধে ও স্পর্শে রাগ চড়ে যাওয়ায় বেহিসেবির মতো পুটলিটাতে সে বল শুট করার মতো লাথি মেরে বসে। ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে। ছিটকে বন্দুকের গায়েও একটু আধটু লেগে যায়। গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগন আর দিবাকরের গা খোঁজা হয়। দিবাকরের শার্টের পকেট থেকে বার হয় পানের মোড়কটা। বাহ, সাজা পান, দে তো একটা। 3টি পান অবশিষ্ট ছিল, 3 জনের মুখে যায়। পান চিবোতে চিবোতে
একজন লণ্ঠনের আলোয় পানমোড়া ছাপানো কাগজটার দিকে এক নজর তাকিয়েই যেন বৈদ্যুতিক শখ্যে চমকে ওঠে। কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফারিত চোখে বড় হরফের হেডলাইনের দিকে চেয়ে থাকে, ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি। নিগূঢ় আবিষ্কারের উত্তেজনায় কাঁপা গলায় চেঁচিয়ে ওঠে, পাওয়া গেছে, ইশতেহার পাওয়া গেছে। ইশতেহার? তাই বটে, বিপজ্জনক ইশতেহার। যদিও দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে, তবু চেষ্টা করে আগাগোড়া পড়া যায়। পড়তে পড়তে চোখ ও কপালে উঠে যায়। তবু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর শূন্যে হাতড়াতে হবে না, মন গড়া সন্দেহ সংশয়ে জর্জরিত হতে হবে না। একেবারে অকাট্য প্রমাণ পাওয়া গেছে হাতের মুঠোয়। এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এ ইশতেহার পেলে কোথা? প্রশ্নটার যেন স্বাদ আছে, এমনিভাবে আরামে জিভে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয়। ইশতেহার? ইশতেহারের তো কিছু জানি না। 4 পয়সার পান কিনলাম, পানওয়ালা ও কাগজটাতে জড়িয়ে দিল। পানওয়ালা জড়িয়ে দিল, না তুমি ভেবেচিন্তে পান কিনে ইশতেহারটাতে জড়িয়ে নিলে? কেন? তা কেন করতে যাব? আর ঢং করো না, এবার আসল নাম বলো দেখি। দিবাকর আর আন্না পরস্পরের মুখের দিকে তাকায়। শুনছিলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ছোট বকুলপুরের যাত্রী। বাংলা ক্লাসিক ও সমকালীন প্রিয় গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার।